ঠিক আছে পাখি, যেভাবে তুমি চাও সেভাবেই থাকবে। এরিক প্রায় 15 মিনিট যাওয়ার পরও আবরার খেয়াল করল কুহেলি ঘুমায়নি। আবরার এতক্ষণ মনকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিল মেয়েটা ঘুমিয়ে গেছে, এখন আর ডিস্টার্ব না করি, কিন্তু মেয়েটা তো ঘুমায়নি, ওর মন এখন অন্য কিছু চাইছে। আবরার কুহেলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে হাসকি কণ্ঠে বলল, পাখি, তোমাকে যদি একটু আদর করি তাহলে কি তুমি খুব কষ্ট পাবে? আবরারের এরকম নির্লজ্জ কথায় কুহেলি লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে, গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। আবরার কুহেলির চুপ থাকাকে সম্মতি ধরে নিল, আর এক মুহূর্ত দেরি না করে কুহেলির কোমরটা আরও শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে ফেলল। কুহেলি কিছু উচ্চারণ করার আগেই অনুভব করল ওর গোলাপি পাতলা অধরে উষ্ণতার স্পর্শ। কুহেলির বুকে ধকধক শব্দ করতে থাকে, হৃদয় স্পন্দন বেড়ে চলেছে, শরীর শিউরে উঠল মুহূর্তে। কুহেলির ছোট্ট বদনে কম্পন বাড়ল। আবরারের হাত আস্তে আস্তে চলে গেল কুহেলির জামার নিচে, বেসামালভাবে স্পর্শ করতে লাগল দেহের প্রতিটি ভাঁজে। এরকম স্পর্শে কুহেলির পেট মোচড়ে দিয়ে উঠেছে। পাতলা অধরের ওপরে এরকম লাগামহীন চুম্বন আর আবরারের হাতের একরকম দেশামাল স্পর্শে কুহেলি যেন নিতিয়ে পড়ল পানিহীন গাছের মতো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, অধরের মারাত্মক ব্যথা অনুভব করছে। কুহেলি এবার উপায় না পেয়ে আবরারকে ধাক্কা দিল, কিন্তু তাতে লাভ হল না। আবরার এক চুল নড়ল না, বরং আরও গভীরভাবে চুম্বন করতে থাকে। অনেক সময় গড়ানোর পর কুহেলির অত্যাধিক নড়াচড়া আর হাঁসফাঁসরত কাহিল অবস্থা দেখে আবরার অধর ছেড়ে মাথা তুলে কুহেলির দিকে তাকায়। সাথে সাথে দুইজন লম্বা নিঃশ্বাস ত্যাগ করে। আবরার কুহেলির জামার ভেতর থেকে হাত বের করে শক্ত করে জড়িয়ে ধরে কুহেলির ছোট্ট নরম দেহখানা, তারপর ফিসফিস করে বলে, ঘুমাও পাখি, নয়তো আমার নিজেকে কন্ট্রোল করতে অসুবিধা হবে। ব্যাস, কুহেলি তাড়াতাড়ি আবরারের বুকে মুখ লুকিয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। আর আবরার কুহেলিরকে দেখতে দেখতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমায় তা নিজেও জানে না। অতঃপর একটা সুন্দর ও শান্তিময় রাত। সকালের নরম আলো জানালার পাতলা পর্দা ভেদ করে এসে পড়েছে কুহেলির মুখে। আলোটা প্রথমে তার চোখে লাগে, সে চোখ কুঁচকে একটু নড়ে ওঠে, তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকায় চারপাশে। পরক্ষণেই বুঝতে পারে সে একা নয়, কারো বাহু দৃঢ়ভাবে তাকে জড়িয়ে আছে। চমকে উঠে কুহেলি তাকায় পাশের দিকে। আবরার। আবরার গভীর ঘুমে আচ্ছন্ন, তার মুখে সেই চেনা কঠোরতা নেই, বরং একরকম নির্ভার শিশুসুলভ শান্তি। কুহেলির মনে হল এই মানুষটিই যেন সেই ভয়ঙ্কর গ্যাংস্টার নয়, বরং কোনো অচেনা শান্ত সমুদ্রের মাঝে ভেসে থাকা এক নিস্তব্ধ প্রাণ। কুহেলি নিঃশব্দে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হালকা করে হাত তোলে, আবরারের গালে ছুঁয়ে দেয়। আঙুলের ডগায় লেগে থাকে উষ্ণতার ছোঁয়া, তারপর ঠোঁটের কোণে আস্তে করে একচিল হাসি টেনে নেয় কুহেলি। তারপর মৃদু স্বরে প্রায় ফিসফিসিয়ে বলে ওঠে, কতটা কিউট আপনি, ঘুমালে অস্থির লাগে আপনাকে জানেন, কিন্তু জেগে থাকলে খুব রাগ গম্ভীর মুখ, একটু হাসলে কি গুনাহ হয় নাকি? কুহেলি ভেবেছিল আবরার ঘুমাচ্ছে, কিন্তু না, চোখ বন্ধ রেখেই সে ধীরে ধীরে বলে উঠল, হাসলে গুনাহ হয় না, কিন্তু এরিক আবরারের ডিকশনারিতে হাসি নামে কোনো শব্দ নেই। কুহেলি থমকে যায়, চোখ বড় হয়ে তাকিয়ে থাকে আবরারের মুখের দিকে। পরক্ষণেই বুঝতে পারে আবরারের ঠোঁটের কোণে এক ফোঁটা বিদ্রুপ মিশ্রিত হাসি খেলা করছে। তার বুকের ধুকপুকানি আরও বেড়ে যায়। কুহেলি আর দেরি না করে তাড়াহুড়ো করে উঠতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আবরারের বাহু শক্ত হয়ে এলো। এক ঝটকায় সে কুহেলিকে আরও কাছে টেনে নিল, যেন মুহূর্তেই বন্দি করে ফেলল নিজের শক্ত আলিঙ্গনে। কুহেলি থমকে গেল, বুকের ভেতর ধুকপুকানিতে শ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই আবরার ধীরে চোখ খুলল, চোখ দুটো ঘুম জড়ানো, অথচ ভয়ঙ্করভাবে তীক্ষ্ণ। একজন গ্যাংস্টারকে তার ঘুমন্ত অবস্থায় এভাবে চোখ দিয়ে গিলে ফেলছিলেন ম্যাডাম? তার কণ্ঠে বিদ্রুপ, কিন্তু সঙ্গে ছিল এক অদ্ভুত আকর্ষণীয় ঠান্ডা সুর। দিস ইজ নট ডান। কুহেলির শরীর যেন জমে গেল, চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি আসলে আমি। কথাগুলো গলায় আটকে গেল, চোখে জল চিকচিক করছে। মনে হলো এবার হয়তো কান্না করে ফেলবে সে। আবরার কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে, তারপর হঠাৎ ঠোঁটের কোণে এক পরিচিত স্নান হাসি ফুটল। তারপর নরম কণ্ঠে বলল, কাম ডাউন আমার ছোট্ট হরিণী, আমি তো তোমাকে জ্বালানোর জন্য বলেছি, তাছাড়া আমি তো তোমার হাজব্যান্ড। একদম কান্না করো না, তোমার আমাকে যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে দেখতে পারো, ইচ্ছে হলো আনড্রেস করে দেখতে পারো, আমি
কিছু মনে করব না। কথাখানা বলেই কুহেলির দিকে তাকিয়ে ভ্রুজোড়া নাচালো আবরার। আবরারের অবনীত বাক্যের অভিঘাতে কুহেলির দেহমর্ম এক মুহূর্তে বিদ্যুৎ আহত হয়ে উঠল। তার ভেতরে যেন কোনো অজানা স্রোত প্রবাহিত হচ্ছে, লজ্জা, ক্রোধ ও বিস্ময়ের এক জটিল মিশ্রণ। চোখের পাতায় উত্তাপ জমে ওঠে, কানের পাশ দিয়ে সেই উত্তাপ গড়িয়ে আসে গাল বেয়ে। রক্ত যেন মুখে এসে থেমে গেছে, গাল দুটি রক্তাভ, চোখে এক ফোঁটা অস্থিরতা। কুহেলি শ্বাস নিল ভারীভাবে, তারপর সমস্ত সংকোচকে আড়াল করতে একরকম কৃত্রিম দৃঢ়তায় মুখ তুলল। তার কণ্ঠে জড়ানো রাগ, অথচ তাতে কম্পন আছে। আপনি কোনো দিন ভালো হবেন না, একেবারে অসভ্য মানুষ। কুহেলির কথায় আবরার মৃদু হাসে। তারপর কোনো সংকেত ছাড়াই আবরার কুহেলির তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি অধরের নিজের অধর মিশিয়ে দেয়। কুহেলি প্রথমে বিস্মিত হয়ে সরে যেতে চাইল, কিন্তু আবরারের শক্ত বাহুদোর থেকে বের হওয়া ওর জন্য অসম্ভব, তাই বাধ্য হয়ে তাল মিলায় আবরারের সাথে। আবরার কুহেলির রেসপন্স পেয়ে আরও মত্ত হয় নিজের কাজে, যাকে বলে উন্মাদ চুমুর বর্ষণ। প্রায় অনেক সময় যাওয়ার পর কুহেলি হাঁপিয়ে উঠে নিজেকে সরাতে চায় আবরারের থেকে, কিন্তু উন্মাদ আবরার ছাড়ে না, বরং আরও গভীরভাবে চুম্বন করতে থাকে, আর হাত দিয়ে কুহেলির জামার নিচে নৃত্য চালাতে থাকে অস্বাভাবিকভাবে। কুহেলি এবার অক্ষম হয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সাথে সাথে আবরার ছেড়ে দেয় কুহেলিকে। ছাড়া পেতেই কুহেলি ভ্রুদয় কুঁচকে হাঁ করে লম্বা লম্বা শ্বাস নেয়। আবরার দেখে তার ছোট্ট পাখির ঠোঁটজোড়া রক্তিম আকার ধারণ করেছে। কুহেলি কিছুক্ষণের মধ্যেই নিজেকে ঠিকঠাক করে, তারপর আবরারের দিকে তাকিয়ে মায়া কণ্ঠে বলে, আপনাকে একটা জিনিস বলার ছিল, বলেন রাখবেন? কুহেলির এরকম কথায় আবরার চোখ ছোট ছোট করে ওর দিকে তাকায়। সেই মানুষ ওকে অসভ্য ছাড়া কথা বলে না, সে এত সুন্দর করে কথা বলছে, ভাবনার বিষয়। আবরার গম্ভীর কণ্ঠে বলল, কি বলবে আগে শুনি। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, আরও পড়াশোনা করতে চাই, আমাকে ভর্তি করে দেন প্লিজ। আমি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করলাম, পড়ার অনুমতিও দিলাম, এর বিনিময়ে আমি কি পাবো? মানে আমার লাভ কি? আপনি তো এমনিতেই অনেক বড় লোক, কত টাকা আছে আপনার তার হিসাব করতে গেলেই তো আপনার কয়েক মাস লেগে যাবে। আমার মতো গরিবের থেকে আপনি কি নেবেন? যদি বলি তোমাকে চাই, আর আমি যতক্ষণ চাইবো তুমিও রেসপন্স করবে, যদি রাজি থাকো তাহলে ভর্তি করব, নয়তো না। অসভ্য লোক, সব সময় মাথায় শুধু অসভ্য মার্কা চিন্তা ভাবনা। আবরার মৃদু হেসে কুহেলির ফোলা ফোলা গালে নাক ঘষতে ঘষতে বলে, এত হট লেডি যদি আশেপাশে থাকে তাহলে তো এসব চিন্তাভাবনা মাথায় আসাটা অসম্ভব কিছু না বউ। আবরারের প্রথম কথাগুলোতে কুহেলির রাগ হলেও শেষ কথাটাতে শরীর শিউরে উঠল। এই ছোট্ট একটা ডাক যেন হৃদয় পর্যন্ত স্পর্শ করল। কুহেলি ফিসফিস করে বলল, বউ। আবরারও কুহেলির মতোই ফিসফিস করে বলল, তুমি আমার অনেক কিছু শুনবে। কি কি? কুহেলি বাচ্চাদের মতো উপর নিচ মাথা ঝাঁকালো, মানেও শুনতে চায়। আবরার চুরোচেনা স্নান হেসে কুহেলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে হাস্কি বলতে শুরু করল, মাই ফাকিং স্ক্রাব, মাই ফাকিং হোয়াইট রোজ, ডার্লিং, হৃদয়ের মহারানী, বউ, জান, আমার ছোট্ট হরিণী, মাই লিটল বার্ড। বলেই আবরার কুহেলির কানে হালকা করে কামড় বসায়। কুহেলি চোখ মুখ খিঁচকে বন্ধ করে। আবরারের কথাগুলো শুনে হৃদয়ের কেন জানি শান্তির স্রোতা বয়ে যাচ্ছে। তার কাছে আবরারের এই ছোট্ট আঘাত কিছুই না, তবুও এসব কিছু কুহেলি এক সাইডে রেখে পুনরায় বলল, আমাকে যেতে দেবেন না ইউনিভার্সিটি? আবরার কুহেলি গালে ছোট্ট ছোট্ট চুম্বনের বর্ষা করতে করতে বলল, আগে বলো আমার শর্ত মানবে কিনা। কুহেলি এবার কিছুটা কৌশল খাটিয়ে বলল, আমার কিছুদিন সময় লাগবে, এখন যদি আপনি জোর করতে চান আমি না করব না, কজ আপনার অধিকার আছে। আবরার থেমে গেল কুহেলির কথায়, তারপর কুহেলির চোখে চোখ রেখে বলল, আমি এমনিতেই তোমার উপরে অনেক বেশি অন্যায় করে ফেলেছি পাখি, আর অন্যায় করতে চাই না। তুমি সময় নাও, তারপর আমার কাছেই ফিরে আসো, আমি অপেক্ষা করব। কিন্তু হ্যাঁ, আমি শেষটা সুন্দর চাই। শুরুটা আমাদের তিক্ততা দিয়ে শুরু হলেও শেষটা অমৃত দিয়ে করতে চাই। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ওঠো, ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, আমি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিব, আর বডিগার্ড রেখে আসব। ছুটি হওয়ার সাথে সাথে গাড়িতে উঠে সোজা বাসায় চলে আসবে। কথাটা বলেই আবরার উঠে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কুহেলিকে কিছু বলার সুযোগই দিল না।
কুহেলি ভ্যাবনাকান্তের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আবরারের যাওয়ার পানে। ফাহিম ল্যাব থেকে বের হলো ক্লান্ত চোখে, তবুও মুখে একরকম শান্ত তৃপ্তির ছাপ। সারা রাত ল্যাবে ছিল সে, ডেটার মাঝে, রাসায়নিক সূত্রের অজস্র গাণিতিক নিঃশব্দতায়। তবুও সেই একঘেয়েমির ভেতরেও কুহেলির ছবিটা বারবার স্ক্রিনে দেখেছে। প্রতিবার দেখার পর ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটেছে, যে হাসিতে ছিল একসাথে মায়া আর রহস্য। বাইরে তখন সকাল ফুটছে, আকাশে ধোঁয়াটে সূর্যালোক, রাস্তায় ভোরের নিস্তব্ধতা। ফাহিম গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করল। মৃদু গর্জনে গাড়ি চলতে শুরু করল শহরের প্রান্তরেখা ধরে। এলাকাটা প্রায় পরিত্যক্ত, পুরনো গুদাম, বন্ধ কারখানা, ছেঁড়া পোস্টার আর ভাঙা দেওয়াল। এখানে গাড়ির শব্দ মানেই ব্যতিক্রম। প্রায় 10 মিনিট যাওয়ার পর হঠাৎ এক অচেনা গাড়ি এসে তার গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। ফাহিম তড়িঘড়ি করে ব্রেক চাপল। চাকার ঘর্ষণে ধুলো উড়ল, বাতাসে কাঁপন ধরল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ফাহিম মাথা উঁচু করে তাকালো সামনে। চোখে কোনো ভয় নেই, বরং ঠোঁটের কোণে বাঁকা হাসি। হঠাৎ ফাহিম গাড়ি স্টার্ট দেয়, তারপর আর এক মুহূর্তের দেরি না করে সে ইঞ্জিনে চাপ দিল। গাড়ি গর্জে উঠল, আর সামনের গাড়িটার পাশ কাটিয়ে ঝড়ের মতো ছুটে গেল সামনে। ফাহিমের হাতের ওপর স্টিয়ারিংয়ের মুঠো আরও শক্ত হল, চোখে ঝলসানো তেজ, মুখে কোনো শব্দ নেই, শুধু বাতাসের সঙ্গে গাড়ির তীব্র গতি যেন নিঃশব্দ এক যুদ্ধ ঘোষণা করে। পেছনের গাড়িটা কিন্তু ছাড়ল না, একই গতিতে একই ছন্দে ফাহিমের গাড়ির পিছু নিতে লাগল, যেন অদৃশ্য কোনো সুতোয় বাঁধা দুই ধাতব জন্তু রাস্তায় একে অপরকে ছিঁড়ে ফেলার প্রতিযোগিতা চলছে তাদের মধ্যে। রোদ্দুরের আঁচে ধুলো উঠছে, টায়ারের ঘর্ষণে গন্ধ উঠছে পুড়ে যাওয়া রাবারের। ফাহিম মাঝে মাঝে রিয়ার মিরারে তাকিয়ে দেখে কালো রঙের সেই গাড়িটা এখন আরও কাছে চলে এসেছে। একটা নিঃশব্দ হুমকি যেন তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সে গাড়ির গতি আরও বাড়ালো, ঘন্টায় 100, 120, তারপরেও যেন শেষ নেই। পুরো রাস্তা এখন এক অনিয়ন্ত্রিত দৌড়ে পরিণত। প্রায় 20 মিনিট ধরে চলছে এই ধাওয়া, যেন এটা কোনো রেস নয়, বরং শিকার আর শিকারীর খেলায় সময়ের সঙ্গে পাল্লা দেওয়া এক মরণপন্ন যুদ্ধ। হঠাৎ এক প্রচণ্ড শব্দে পেছনের গাড়িটা এসে ফাহিমের গাড়ির পেছনে ধাক্কা মারল। মুহূর্তেই স্টিয়ারিং কাঁপে, টায়ার স্লিপ করে যায়, গাড়িটা টাল খেয়ে ডানে বায়ে দুলে উঠল। ফাহিম পুরো শক্তি দিয়ে ব্রেক চাপল, ধুলো উড়ে গেল, টায়ারের ঘর্ষণে আগুনের মতো গন্ধ উঠল। গাড়ি থেমে গেল। এক মুহূর্ত থেমে ফাহিম দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার চোখ এখন তীক্ষ্ণ, শীতল আর প্রস্তুত। দূরে কালো গাড়িটা স্থির দাঁড়িয়ে আছে, হেডলাইট নিভে গেলেও ভিতরের অন্ধকারে যেন কারোর উপস্থিতি স্পষ্ট অনুভূত হচ্ছে। বাতাস থেমে গেছে, শুধু রাস্তার নীরবতা আর ফাহিমের ভারী নিঃশ্বাস, যেন ঝড়ের আগ মুহূর্তের নীরবতা। ধুলো থেমে গেছে, বাতাসে এখন শুধু পুড়ে যাওয়া রাবারের গন্ধ। ফাহিমের চোখ সরু হয়ে এলো যখন কালো গাড়ির দরজা খুলে ধীরে ধীরে কেউ বেরিয়ে এলো। এক মুহূর্তের জন্য ফাহিম থমকে দাঁড়ায়। একজন মেয়ে, লেদার জ্যাকেট, কালো জিন্স, চোখে ঠান্ডা আগুনের মতো দৃষ্টি, ঠোঁটে হালকা বাঁকা হাসি। তার হাঁটার ভঙ্গিতে আছে আত্মবিশ্বাস আর বিপদের আভাস। ফাহিম অনিচ্ছা সত্ত্বেও মুচকি হেসে বলে উঠল, বাহ, মেয়ে হয়েও তো বেশ ভালো গাড়ি চালাও। এমন স্পিডে তো ছেলেদেরও হাত কাঁপেই। মেয়েটা অর্থাৎ সীসা তার কথায় ঠোঁটের কোণে আরও এক টুকরো তাচ্ছিল্যা লাশি টেনে বলল, শুধু ড্রাইভিং না, মারামারিতেও এক্সপার্ট আমি। তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু তাতে ছিল এক ধরনের দম্ভ, যেন নিজেই নিজের বিপদের সংজ্ঞা। ফাহিম ভ্রু কুঁচকে বলে, এসব থাক, আগে বলো তুমি আমার পিছু নিলে কেন? কি দরকার ছিল এই সার্কাসের? সীসা ধীরে ধীরে এগিয়ে এলো, ফাহিমের সামনেই এসে থামল। দুজনের চোখ হয়, একটা চোখে কৌতূহল, অন্যটায় চ্যালেঞ্জ। তারপর সীসা নিচু গলায় বলল, একটা ডিল করতে চাই তোমার সাথে। ফাহিম ছোট কামড়ে সংযত হাসিতে বলে, ডিল? আমি তো তোমাকে চিনি না, তোমার সঙ্গে আমি কেন ডিল করব? কেন? আর কিসের ডিল? রাস্তায় তখন রোদের ছায়া, বাতাসে টান টান উত্তেজনা, যেন কিছু একটা ঘটতে চলেছে। ফাহিম হাত ভাঁজ করে সীসার দিকে তাকিয়েছিল, চোখে কৌতূহল আর সাবধানতা একসাথে। সীসা ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে ধীরে বলে উঠল, এরিক আবরার খানকে চিনো নিশ্চয়ই? ফাহিমের মুখের অভিব্যক্তি মুহূর্তেই পাল্টে গেল। চোখ সরু হয়ে এলো, কণ্ঠে শীতলতা নেমে এলো। শুনেছি নামটা, কানাডার রাজা বলা হয় ওকে। ব্ল্যাক লাইট
ব্রাদারহুডের গডফাদার। বাংলাদেশে খুব একটা আসে না, কিন্তু ওর নাম নীলা কেন? তোমার ওর সাথে সম্পর্কটা কি? সীসা ধীরে ধীরে ফাহিমের চারপাশে হাঁটল, যেন শিকার ঘিরে ধরছে। তারপর তার গলায় এক অদ্ভুত শান্ত সুরে বলে উঠল, আমি শুনেছি কুহেলিকে তুমি ভালোবাসো।